আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরিত্রী বলবীর চিরোন্নত মানুষের। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। ঢাকা ৮ আসনের রাজনীতিতে সম্প্রতি সময়ে যে নামটি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে তা হলো শরীফ ওসমান হাদী, যিনি সাধারণভাবে ওসমান হাদী নামে পরিচিত। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে সবসময় ছিলেন প্রতিবাদ মুখর। তিনি ছিলেন বাংলাদেশের তরুণ রাজনৈতিক কর্মী, বক্তা এবং জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আত্মপ্রকাশ করা রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকলাব মঞ্চ এর মুখপাত্র। স্বল্প সময়ের মধ্যেই তিনি রাজপথ, ক্যাম্পাস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনার কেন্দ্রে উঠে আসেন। ওসমান হাদীর জন্ম ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় এক ধর্মভীরু মুসলিম পরিবারে। তার বাবা ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় ইমাম। 6 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। শৈশব থেকেই পারিবারিক পরিবেশে ধর্মীয় শিক্ষা, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতার চর্চা তার ব্যক্তিত্ব গঠনের ভূমিকা রাখে। শিশুদের অভিশাপের চেয়ে অভিশাক্ত এই আগুনের সামান্য শিখাও কি আসমানের গায়ে লাগে না? আল্লাহ গো, আদিকে ব্ল্যাক স্যার। হাদীর প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু নলছিটির একটি মাদ্রাসায়। 3য় শ্রেণী পর্যন্ত সেখানে পড়াশোনার পর তিনি ঝালকাঠি NS কামিল মাদ্রাসায় ভর্তি হন এবং আলিম পরীক্ষা সম্পন্ন করেন। পরে উচ্চশিক্ষার জন্য তিনি রাজধানী ঢাকায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয় জীবনেই তার রাজনৈতিক চিন্তা ও নেতৃত্ব গুণ আরও বিকশিত হয়। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান ছিল ওসমান হাদীর রাজনৈতিক জীবনের মোড় ঘোরানোর অধ্যায়। এ সময় তিনি ছাত্র জনতার আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হন এবং ঢাকার রামপুরা এলাকার সমন্বয়কের দায়িত্ব পালন করেন। তরুণদের সংগঠিত করা, মিছিল সমাবেশে বক্তব্য দেওয়া এবং রাষ্ট্র সংস্কারের দাবি তুলে ধরার মাধ্যমে তিনি দ্রুত পরিচিত মুখ হয়ে ওঠেন। আমি ঝঞ্ঝাই, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি তো পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল চমকি চমকি, পথ যেতে যেতে চকিতে চমকি, হিন্দি আমি হিন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার অভিজ্ঞতা ও দাবির ভিত্তিতে ওসমান হাদীর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় ইনকলাব মঞ্চ। সংগঠনটির ঘোষিত লক্ষ্য হল সব ধরনের আধিপত্যবাদ, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা। গণতান্ত্রিক অংশগ্রহণ, ন্যায় বিচার ও রাজনৈতিক জবাবদিহিকে এই প্ল্যাটফর্মের মূল ভিত্তি হিসেবে তুলে ধরা হয়। নতুন বাড়িতে সফর এবার ওসমান হাদী বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলন ও জনসভায় দেশের প্রধান রাজনৈতিক দলগুলো, বিশেষ করে পুরনো ধারার রাজনীতির কঠোর সমালোচনা করেন। বিএনপি প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, জনগণ কেন্দ্রিক রাজনীতি ছাড়া ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। একই সাথে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোগত দুর্বলতার সমালোচনা করে সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেন। আমি হয়তো মরে যাব, আমার ভাই বন্ধুরা সবাই একসাথে মরে যাবে না, এবার জন্য ভ্যানের ব্যবস্থা করতে পারি নাই। 2025 সালে আওয়ামী লীগকে সন্ত্রাসী ও রাষ্ট্রদ্রোহী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবিতে গড়ে ওঠা আন্দোলনে ওসমান হাদী ছিলেন অন্যতম আলোচিত তরুণ নেতা। ন্যাশনাল অ্যান্টি ফ্যাসিস্ট ইউনিটি ব্যানারের অধীনে পরিচালিত এই আন্দোলনে ইনকলাব মঞ্চ সক্রিয় ভূমিকা পালন করে। 2025 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হওয়ার ঘোষণা দেন ওসমান হাদী। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত এই আসনে তিনি প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি মত বিনিময়, চা সিঙ্গারা, আড্ডা এবং পথসভা আয়োজনের ঘোষণা দেন। তার এই ভিন্নধর্মী প্রচারণা গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
নেতৃত্ব দেওয়ার কারণে একাধিকবার প্রাণনাশের হুমকি পাওয়ার কথা আগেই জানিয়েছিলেন ওসমান হাদি। 12 ডিসেম্বর 2025 জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, তারপরে ভালো চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং পরে 18 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে তিনি ইন্তেকাল করেন। স্বল্প সময়ের রাজনৈতিক জীবনে ওসমান হাদি তরুণদের মধ্যে প্রতিবাদী রাজনীতির প্রতীক হিসেবে পরিচিত হয়ে ওঠেন। তার মৃত্যু শুধু ঢাকা ৮ নয়, দেশের সামগ্রিক রাজনীতিতেও নতুন আলোচনার জন্ম দিয়েছে। তরুণ নেতৃত্ব, আন্দোলন ভিত্তিক রাজনীতি এবং ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো নিয়ে। বিপ্লব সরকার, এশিয়ান টেলিভিশন।